তো সকলকে আমার ক্লাসে স্বাগত জানাই। দেখো আজকে আমরা দেখতে দেখতে আমরা শাহজাহানে পৌঁছে গেছি। হ্যাঁ, প্রথমে আমরা শুরু করেছিলাম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরকে দিয়ে। বাবরের পরে কি পড়েছিলাম? বাবরের পরে আমরা পড়েছিলাম, তাহলে আমরা একবার রিক্যাপ নিয়ে কি কি পড়েছি। তাহলে প্রথমে আমরা কি পড়েছি? বাবর, রাইট? বাবরের পরে কি পড়েছি গো? বাবরের পরে পড়েছিলাম আমরা হুমায়ুন, তাই না? হুমায়ুন, হুমায়ুন। আমরা প্রত্যেকটা সম্পর্কে কিন্তু ডিটেলস ক্লাস করিয়েছি। হুমায়ুনের পরে কি করেছিলাম? আকবর, রাইট? আকবর, আকবর। নেক্সট আকবরের পরে কি করেছিলাম আগে ক্লাসে? জাহাঙ্গীর, তাই না? জাহাঙ্গীর। এ কিন্তু ফলতার জাহাঙ্গীর না, কিন্তু মুঘল সাম্রাজ্যের জাহাঙ্গীর, আগের দিনও বলেছিলাম। আর আজকে দেখো আমরা কি করব? আজকে সরাসরি করবো আমরা শাহজাহান, রাইট? এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। আর মিডিলে একজনকে বলেছিলাম, সেটা হচ্ছে আফগান শাসক শের শাহ সুরি। শের শাহ সুরি, এই হলো আমাদের ক্লাস। আর একটা ক্লাস হবে ঔরঙ্গজেব, তাহলেই মোটামুটি আমাদের কিন্তু মুঘল সাম্রাজ্য পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আর দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করব। তো মুঘল সম্রাট শাহজাহান, তোমরা শাহজাহানকে দেখেছো এবং শুনেছো, বিশেষ করে তার তাজমহল সম্পর্কে সকলেই জানো। দেখো পিছনে যে তাজমহল তোমরা দেখতে পাচ্ছ, এই তাজমহলের জন্য তিনি ফেমাস। তার স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে সেটা বানানো হয়েছিল, এটা আমরা সকলেই জানি। তো চলো আর দেরি না করে শুরু করব, লেটস গো। ওকে, তো দেখো আমার যেটা পড়ার ট্রেন্ড সেটা তোমাদেরকে আমি বলি। তো প্রথমে পরিচয় পড়াই, যে শাহজাহান কে ছিলেন, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার জন্ম, অর্থাৎ সমস্ত আমরা তার পরিচয় ঠিকুজি গোষ্ঠী আমরা কিন্তু উদ্ধার করি। তারপর আমরা আস্তে আস্তে তার ডেপথে ঢুকি, তারপর তাকে মৃত্যুর অবস্থায় দেখি, তারপর নেক্সট আমরা রুলারকে দেখি। তো দেখো প্রথমেই দেখা আছে যে শাহজাহানের পূর্ণ নাম কি, মানে পুরো নাম কি তার। হ্যাঁ, তো শাহজাহানের পুরো নাম হচ্ছে দেখো প্রিন্স খুরম। আমি আগের দিনও বলেছিলাম খুরম। খুরম কাকে বলা হয়? খুরম বলা হয় শাহজাহানকে, তাই না? আর সেলিম, সেলিম এটা আগের দিন পড়েছিলাম, সেলিম, তাই না? সেলিম কার নাম গো? বলো কেউ একজন দেখি, কার মনে আছে? সেলিম, সেলিম হচ্ছে, বলো বলো কেউ একজন। শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ ঠিকঠাক? সেলিমকে পড়াইছিলাম কি? জাহাঙ্গীর, তাই না? জাহাঙ্গীর, জাহাঙ্গীরের আরেক নাম ছিল সেলিম। ঠিক সেই রকমই তোমার শাহজাহানের অপর নাম হচ্ছে প্রিন্স খুরম, রাইট? তার রাজত্বকাল দেখো 1628 থেকে শুরু করে 1658। তাহলে 1627 সালে মারা যাচ্ছে কে? জাহাঙ্গীর। আর তারপরে পরে সিংহাসনে তার ছেলে বসছে, এই হচ্ছে শাহজাহান। তার পিতার নাম কি? জাহাঙ্গীর, এটা আমরা অলরেডি জানি। আর তার মায়ের নাম কি? তার মায়ের নাম হচ্ছে জগৎ বাই। এই যে জগৎ বাই তোমরা দেখতে পাচ্ছ, এই জগৎ বাই কি করেছিল গো? সুইসাইড করেছিল, সুইসাইড করেছিল। কেন করেছিল? কারণ হচ্ছে এই যে তার তার হাজবেন্ড, তার যে হাজবেন্ড ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীর কি করতো? যে কোনো মেয়ের প্রেমে পড়ে যেত। আর সে একজনকে প্রেম করতো, তার একজন গার্লফ্রেন্ড ছিল, আমি আগের দিন বলেছিলাম আনারকলি। সে আনারকলিকে সঙ্গে প্রেম করতে, আর সেই সহ্য করতে না পারে শেষমেশ কিন্তু এই জগৎ ভাই কিন্তু সুইসাইড করে মারা গেছিল, আমি আগের দিন বলেছিলাম। আর সেই জগৎ ভাইয়েরই ছেলে হচ্ছে তোমার প্রিন্স খুরম বা শাহজাহান, যাকে আমরা বলছি, রাইট? আর দাদা তো নাম, দাদা মানে ঠাকুরদা, যেটা আমরা বলি, দাদা হচ্ছে আকবর। ওকে, তারপরে দেখো তার উপাধি কি? শাহজাহানের উপাধি কি? তাকে মুঘল যুগের স্থাপত্যের স্বর্ণ যুগের সম্রাট বলা হয়। এটা কেন বলা হয় আমরা কিন্তু শেষের দিকে পড়বো, হ্যাঁ, ডিটেলস এক্সপ্লেনেশন করবো। অর্থাৎ তার যুগটাকে বলা হয় গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার। অর্থাৎ মুঘল আর্কিটেকচার আমরা কি বলবো? একটা স্বর্ণ যুগ বলবো তার সময়টাকে, রাইট? দেখো শাহজাহান কাকে বিয়ে করেছিলেন? দেখো শাহজাহান বিয়ে করেছিলেন কাকে? আরজুমান বানু বেগমকে। কি নাম? আরজুমান বানু বেগম। আর আরজুমান বানুকে পরবর্তীকালে কি বলা হয়? মমতাজ, তাই না? এর আগের দিন আমি তোমাদেরকে পড়েছিলাম যে জাহাঙ্গীর বিয়ে করেছিলেন নূরজাহানকে, তাই না? নূরজাহান, নূরজাহান, রাইট? এই নূরজাহান কথার অর্থ কি বলেছিলাম? নূর, নূর মানে হচ্ছে আলো, আলো। আর জাহান মানে হচ্ছে জগৎ বা পৃথিবী, অর্থাৎ পৃথিবীর আলো। নূরজাহান অর্থ কি? পৃথিবীর আলো, রাইট? এটা আমি পড়েছিলাম। এটা কার কার ছিল? এটা ছিল জাহাঙ্গীরের তোমার স্ত্রী। ঠিক সেই রকমই দেখো তোমার শাহজাহানের স্ত্রীর নাম হচ্ছে আরজুমান বেগম, আর তার আরেকটা নাম হচ্ছে মমতাজ, যাকে আমরা মমতাজ বলে জানি। এটা কিন্তু মনে রাখতে, তোমাদের
WBCS এক্সামে কিন্তু এই প্রশ্নটাই দিয়েছিল যে আরজুমান বানু বেগম কার নাম। হ্যাঁ, এই কোশ্চেন দিলে কিন্তু তোমরা কিন্তু হতভম্ব হয়ে যাবে, কনফিউশন ক্রিয়েট হবে। তো এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এটা হচ্ছে আরজুমান বানু বেগম মানে হচ্ছে মমতাজ, রাইট। তো আরজুমান বানু বেগমকে বা মমতাজকে বিয়ে করেছিল কত সালে? 1912 সালে। আগের দিনের ক্লাস যারা করেছো তারা ভালো করে জানো যে মমতাজ আর কে না, মমতাজকে মমতাজ নূরজাহান যাকে দেখছো, নূরজাহানের হচ্ছে ভাতিজি বা ভাইজি যাকে বলা হয়। নূরজাহান কি বললো তার ভাইজিকে যে তুই যা, এই যে শাহজাহান দেখতে পাচ্ছি, শাহজাহান হচ্ছে জাহাঙ্গীরের পরবর্তী মানে শাসক বা পরবর্তী তার অধিকার আছে, সে শাসক হবে। তো তার সাথে যদি তুই একবার তাকে প্রেমের জালে ফাঁসাতে পারিস, হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা গোদা বাংলায় যদি পটাতে পারিস, তাহলে কিন্তু তুই ছোট রানী হিসেবে থাকবি আর আমি থাকবো বড় রানী হিসেবে। আগের দিনের গল্পে কিন্তু বলেছি আমি এগুলো, আর আজকে ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। তো এই যে নূরজাহান, এই নূরজাহানেরই ভাতিজি হচ্ছে মমতাজ, আর মমতাজকে মমতাজ নূরজাহান ষড়যন্ত্র করে মমতাজকে বলেছিল তুই শাহজাহানের সঙ্গে প্রেম কর, আর সেই প্রেমের রেজাল্ট হিসেবে শাহজাহান বিয়ে করছে 1912 সালে। বাবা বিয়ে করছে 1911 সালে, সরি 1900 কেন, এটা 1900 হবে না, এটা 1600 হবে। হ্যাঁ, আগের দিনও বলছিল 1611 সালে বিয়ে করছে জাহাঙ্গীর তার বাবা, তাই না। আর 1612 সালে বিয়ে করছে ছেলে। কেন করছে, কি বৃত্তান্ত করছে, আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে 1 বছর পর ছেলে বিয়ে করছে। কারণ কি, জাহাঙ্গীরের অনেক বউ ছিল, যেখানে যেত যাকে পছন্দ তাকেই বিয়ে করতো, এবং আনারকলি তো তার গার্লফ্রেন্ড ছিলই। এই গেল ব্যাপার। এই যে মমতাজ দেখছো, এই মমতাজের টোটাল 14 খানা সন্তান হয়েছিল। ভাবো কি অবস্থা, 14 খানা সন্তান ছিল, ছেলে মেয়ে মিলে টোটাল 14 খানা সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু বেঁচে ছিল মাত্র 7 জন। কজন? 7 জন। তাহলে 14 জনের মধ্যে হাফ শেষ আর হাফ বেঁচে ছিল, বুঝতে পারছো। এই 7 জনের নাম আমি বলছি এবার। হ্যাঁ, তোমাদের কোনটা কোনটা মনে রাখতে হবে সেটা আমি বলবো, মানে 2 জন মনে রাখলেও হবে, বাকিগুলো মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, 7টা ছেলের নাম আমি পরপর দিয়ে দিয়েছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে দারা শিখো। দেখো দারা শিখো, বড় ছেলে হচ্ছে, এই হচ্ছে বড় ছেলে, বা তোমরা তোমাদের ভালো ভাষায় বলে জ্যৈষ্ঠ পুত্র, তাই না। এই হচ্ছে বড় ছেলে, দারা শিখো। নেক্সট হচ্ছে কে? নেক্সট হচ্ছে সুজা, রাইট। 3 নম্বর হচ্ছে ঔরঙ্গজেব, আর সব থেকে ছোট ছেলের নাম হচ্ছে মুরাদ। এই হলো 4 ভাই, দেখো এরা 4 ভাই। আর বোন হচ্ছে 3টে, এরা হচ্ছে মেয়ে, জাহানারা, রওশনারা আর গহানারা। দেখো এই নাম কত মনে রাখা সহজ, আরা আরা, তাই না। শেষে দেখো আরা আর আছে, রা আছে, রা, এটারও রা, এটারও রা, এটারও রা। তো জাহানারা, রওশনারা আর গহানারা, এই হচ্ছে 3টা কি কন্যা, কার? শাহজাহানের বা মমতাজের আমরা যদি বলি। আর এগুলো হলো, এই 4 জন হলো পুত্র, মানে 4 ভাই, আমরা বুঝতে পারছি 4 ভাই আর 3 কন্যা। এইগুলো 7 খান বা 7 জন তার ছেলে এবং মেয়ে মমতাজের, বুঝতে পারছো। এই যে 14 নম্বর যে সরি এখানে তো 7 জন আছে, তো 14 নম্বর যখন সন্তানের জন্ম দিয়েছিল, সেই জন্ম দেওয়ার সময় সন্তান সহ তিনি নিজেও মারা গিয়েছিলেন, মানে বাচ্চা প্রসবের সময় তিনি মারা গেছিলেন এই মমতাজ, মানে বাচ্চা জন্ম দিতে দিতে শেষ। ভাবো কি অবস্থা, ঠিক আছে। এই গেল ব্যাপার, আমরা তার ডেপথে ঢুকলাম, তার পরিচয় জানছি আস্তে আস্তে। এবার তোমাকে জানতে হবে, আমরা আমি তোমাদের আগে থেকেই বলেছি যে অন্ধকার জায়গায় আমরা কিন্তু, অন্ধকার যেখানে সেখানে কিন্তু আমরা সেখানে কিন্তু কোনো কিছু খুঁজবো না। বা আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে সমুদ্রের মধ্যে উল্টো পাল্টা জায়গায় ডুব মেরে আমরা মণিমুক্তা খোঁজার চেষ্টা করবো না, যেখানে মণিমুক্তা থাকবে আমরা জানবো, ঠিক সেখানেই ডুবটা দেবো, দিয়ে মণিমুক্তা আনবো, তাহলে আমাদের কি প্রফিট হবে। ঠিক আমরাও এই যে পড়ছি, এই পড়ার সময় আমাদের জেনে নিতে হবে কোশ্চেন গুলো কোথা থেকে আসে পরীক্ষায়, খুবই জানা দরকার এটা, যদি আমি না জানি। কারণ শাহজাহান সম্পর্কে অনেক অনেক তথ্য আছে, সেই তথ্য আমাদের পড়ে লাভ নেই। আমাদের যেগুলো প্রশ্ন, আমরা যেগুলো কাজে লাগবে, পরীক্ষা আসে, সেগুলো জানতে হবে। পরীক্ষায় কোনগুলো আসে দেখো শাহজাহান থেকে, নাম্বার আসে দেখে স্থাপত্য থেকে। স্থাপত্য বলতে ওই যে মমতাজ স্মৃতিরক্ষার উদ্দেশ্যে যে তাজমহল তৈরি করছে, তারপরে যে রেড ফোর্ট মানে লাল কেল্লা, হ্যাঁ, তারপর ময়ূর সিংহাসন, সেগুলো সম্পর্কে পড়তে হবে, সেগুলো থেকে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। নাম্বার 2 দেখো উত্তরাধিকার যুদ্ধ, মানে শাহজাহান যখন অসুস্থ হয়ে যায় তখন তার রাজ্যটা বা চেয়ারটা কে দখল করবে, এই 4 ভাইয়ের মধ্যে, এই 4 ভাইয়ের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। এই নিয়ে যে যুদ্ধগুলো হয়েছিল এবং কত সালে হয়েছিল সেগুলো মনে রাখতে হবে, সেখান থেকে প্রশ্ন দেয়। তারপর দেখো তাজমহল থেকে প্রশ্ন দেয়, যেটা বললাম স্থাপত্য থেকে। তার যে রাজধানী পরিবর্তন, তিনি
আগ্রা থেকে তার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিল, যেটাকে শাহজাহানাবাদ পরবর্তীকালে নাম দেওয়া হয়। সেখান থেকে প্রশ্ন হয়। তার প্রশাসন থেকে প্রশ্ন হয়, কিন্তু খুবই অল্প, আমরা এটা স্কিপ চাইলে করতে পারি। আর তার দাক্ষিণাত্য অভিযান আমাদের পড়তে হবে। এই হলো আমাদের প্রশ্ন, এই জায়গা থেকেই দেয়। তার থেকে তার তার এই যে এই কটার মধ্যে স্থাপত্য, উত্তরাধিকার যুদ্ধ, তাজমহল আর রাজধানী পরিবর্তন, এই জায়গা থেকেই প্রশ্ন দেয়। যদি WBCS বা UPSC এক্সাম দিতে যাও, তখন এই দুটো জায়গা থেকে প্রশ্ন দেয় বেসিক্যালি। আর বাদ বাকি তোমরা যে প্রশ্ন মানে পরীক্ষাগুলো দেবে ভাবছো, আপার পাবে টেট, SLST, হ্যাঁ টেট, তারপরে তোমার সিটেট, এই যে এই পরীক্ষাগুলো WBCS, সেখানে কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন হবে, এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, এতটুকু আমি তোমাদের বলতে পারি। ঠিক আছে, এই হলো তার ছোট্ট পরিচয়, ছোট্ট বলতে অনেক বড়ই বলে দিলাম। এবার নেক্সট দেখো, আমরা তাকে এবার ডিটেলসে পড়তে শুরু করব। রাইট, এবার আমরা ডিটেলসে পড়তে শুরু করব। চলো দেখি। এবার যেটা দেখবো, দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে নেই। ওকে, দেখো তারপরে দেখো যে শাহজাহান, আমি বললাম শাহজাহান তো তোমার বসছে সিংহাসনে 1628 সালে, তাই না? এই যে শাহজাহান, শাহজাহানের জন্ম আমরা পড়বো, তাই না? তার সিংহাসন আহরণ সম্পর্কে পড়বো, এই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো কিন্তু। ঠিক আছে, তো দেখো শাহজাহান, শাহজাহানের জন্মটা জানো, শাহজাহানের জন্ম সালটা এখানে ভুল দেওয়া আছে, হ্যাঁ এটা ভুল দেওয়া আছে, এটা হবে 1628। রাইট, একটু আগে বললাম। তার লাহোরে জন্ম, একদম ঠিক আছে, লাহোরে তার জন্ম হয়। আচ্ছা, প্রথম নাম, তার যে নাম এটা কিন্তু পড়িয়ে দিয়েছি, তার প্রথম নাম ছিল খুরম। আর একটু আগে বললাম সেলিম কার নাম গো, সেলিম হচ্ছে জাহাঙ্গীরের নাম। এই দুটো কিন্তু খুবই খুবই পরীক্ষায় দেয়, তোমরা ভাবতে পারবে না এগুলো কতবার পরীক্ষায় দিয়েছে, আমি তোমাদের প্রশ্ন দেখাবো। তারপরে দেখো 1627 সালে যখন জাহাঙ্গীর মারা যাচ্ছে, অর্থাৎ শাহজাহানের যে পিতা, বাবা, সে যখন মারা যাচ্ছে, তখন কিন্তু এই সিংহাসন নিয়ে কিন্তু যুদ্ধ শুরু হচ্ছে তার অন্যান্য ভাইদের সাথে। কিন্তু শেষমেশ সিংহাসন মানে যুদ্ধে জয়লাভ করছে কিন্তু এই শাহজাহান। এবং এই শাহজাহান সিংহাসন মানে যুদ্ধে জয়লাভ করার পর তিনি, তার নাম তো ছিল খুরম, তাই না? ছোট থেকে তার নাম কি ছিল? খুরম, প্রাথমিক নাম। তিনি এটা উপাধি নিচ্ছেন, আমার নাম হচ্ছে শাহজাহান, এই উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসছেন 1628 সালে। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে তার জন্ম 1628 সালে, সরি 1628 না 1592, ঠিক ছিল, আমি টানটানে বলে দিয়েছি তোমাদের, দাঁড়াও এটা ঠিকই আছে, হ্যাঁ 1592 একদম ঠিক আছে। চলো, 1592 সালে লাহোরে জন্ম, আর প্রথম দিকে তার নাম ছিল খুরম। পরবর্তীকালে তিনি যে সিংহাসনে বসছেন তার বাবার জায়গায়, তখন তিনি উপাধি কিনেছেন, টাইটেল কিনেছেন শাহজাহান। তাহলে শাহজাহান নামের আমরা কিভাবে আসলো সেটা আমরা জানতে পারলাম, তিনি কবে সিংহাসনে বসলেন সেটা আমরা জানতে পারলাম, এবং তার আগে নাম কি ছিল। ওকে, চলো নেক্সট স্লাইডে। নেক্সট দেখতে পাচ্ছ তোমরা যে শাহজাহানের প্রশাসন ব্যবস্থা, যেটা আমি বললাম তোমাদের UPSC লেভেল বা WBCS লেভেলে কিন্তু এই প্রশ্ন কিন্তু দিয়ে থাকে এই জায়গা থেকে। তো শাহজাহানের যে প্রশাসন, প্রশাসনিক যে ব্যাপার সেটা খুব কঠোর ছিল, হ্যাঁ কঠোর ছিল, কিন্তু আবার একদিক থেকে বলতে যায় আবার নরমও ছিল। কেমন স্যার? চলো আমরা দেখি। তার কেন্দ্রীয়, আচ্ছা শাসন কার্য পরিচালনা করতে গেলে কিন্তু সেন্ট্রাল এবং স্টেট দুই পক্ষকে কিন্তু চালাতে হয়। যেমন আমাদের ভারতবর্ষের দিক থেকে দেখি, ভারতবর্ষে বর্তমানে কিন্তু আমাদের PM নরেন্দ্র মোদী বসে আছে সিংহাসনে, এবং তিনি পুরো ভারতবর্ষটাকে কন্ট্রোল করছে। ঠিক সেই রকমই ভারতবর্ষের আমাদের 28টা স্টেট আছে, 28টা স্টেট আছে, প্রত্যেকটা স্টেটে একজন করে আবার ডিভিশন আছে, মানে একজন করে আবার রাজা আছে বলতে পারো, বা CM যাকে আমরা বলছি, CM আছে। এই CM কি করছে? CM হবে স্টেটটাকে কন্ট্রোল করছে। এভাবেই আমরা সেন্ট্রাল এবং স্টেট দুই রকম ভাবে কিন্তু শাসন কার্য পরিচালনা দেখতে পাচ্ছি। এটা কিন্তু নতুন না, এটা কিন্তু অনেক পুরাতন। আমি তোমাদের প্রাচীন যুগে যখন মহান সম্রাট অশোক পড়েছিলাম তখন আমি কিন্তু জিনিসগুলো বলেছিলাম। তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় যদি দেখি, এই এই যে পোর্শনটা, এটা একটু তোমাদের চাপ লাগতে পারে, কিন্তু আমি এমন ভাবে তোমাদের বলছি সেটা চাপ থাকবে না, দেখো হ্যাঁ খুব হালকা ভাবে নেবে। তো এই যে কেন্দ্রীয় শাসন মানে সেন্ট্রাল যে শাসন ব্যবস্থা, সেটা কেমন ছিল? রাজকীয় ক্ষমতা বৃদ্ধি করেছিল এক সময়, রাজার ক্ষমতা কিন্তু শাহজাহানের সময় বৃদ্ধি হয়েছিল, বেড়েছিল, এই একটা ব্যাপার। আর কিছু জানার দরকার নেই এখান থেকে, যদিও পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু দেয় না। তার রাজস্ব নীতি আমরা স্কিপ করবো, রাজস্ব নীতি তার সেরকম ভাবে কিন্তু ছিল না। তার সেনাবাহিনীটা আমরা পড়বো, অবশ্যই পড়বো, এটা ইম্পর্টেন্ট।
তার সেনাবাহিনীতে কিন্তু পর্তুগাল যে সৈন্য তারাও ছিল। আর হরগোবিন্দ কে ছিল গো? হরগোবিন্দ ছিল 6 নম্বর শিখ গুরু, 6 নম্বর শিখ গুরু, তাই না? শিখ গুরু, আমি শিখদের 10ম গুরু পর্যন্ত পড়িয়েছিলাম, 10 নম্বর গুরু, তার মধ্যে 6 নম্বর হয়েছে হরগোবিন্দ। এই হরগোবিন্দর বাবা ছিল কে? অর্জুন সিং। কি নাম ছিল? অর্জুন সিং। আগের ক্লাস যারা করেছে তারা কিন্তু ওই জন্য ক্লাসগুলো কিন্তু পর পর করা উচিত। হ্যাঁ, আজকে আগের ক্লাস যারা করোনি তাদের আজকের ক্লাসে কিন্তু অনেকটাই প্রবলেম হবে। হ্যাঁ, অর্জুন সিং ছিল তার বাবা। অর্জুন সিংকে কি করেছিল জাহাঙ্গীর? গরম প্লেটে বসিয়েছিল, এরকম প্লেট ছিল, আর তার নিচে কি আগুন জ্বালিয়েছিল। প্লেটে বসে তাকে এরকম করে শাস্তি দিল, আর পিঠে গরম গরম বালি ফেলছিল তার। এইভাবে তাকে শাস্তি দিয়ে কিন্তু তার বাবাকে মেরেছিল। এই যে একটা রাগ ছিল তার ছেলে হরগোবিন্দ, আমার বাবাকে এইভাবে মেরেছে মুঘলরা, তো মুঘলদের প্রতি একটা রাগ ছিল। আর এই রাগ কিন্তু প্রকাশ করেছিল এক সময়, আর এই প্রকাশের ফলেই শাহজাহান কিন্তু টার্গেট করে নিয়েছিল গোবিন্দকে, হরগোবিন্দকে, যে এ কিন্তু আমাদের যখন তখন ক্ষতি করতে পারে। তাকে এক সময় জেলেও ভরেছিল, 8 বছর তাকে কারারুদ্ধ করে রেখেছিল, এবং 8 বছর পর রিলিজ করলেও তারা কিন্তু সবসময় চোখ চোখ করে রাখতো, এবং তার সঙ্গে যুদ্ধ হয়েছিল। তো মেনলি তোমাদের যেটা প্রশ্ন হয়, এত ডেপথে প্রশ্ন করবে না, এটা নেট লেভেলের প্রশ্ন। তোমার যেটা প্রশ্ন করবে যে শাহজাহানের রাজত্বকালে কোন শিখ গুরুর সঙ্গে যুদ্ধ হয়েছিল, তো সেটা হচ্ছে 6 নম্বর শিখ গুরু হরগোবিন্দ। এটাই প্রশ্ন দেয়, আর যদি প্রশ্ন দেয় এটাই দেবে, আর দেবে না। এতটুকু তোমরা কনফিডেন্স রাখতে পারো আমার উপর, রাইট? তো এখান থেকে যেটা মনে রাখতে হবে, এই যে টোটাল পড়ালাম, এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আকবর যখন পড়েছিলাম, মহান সম্রাট আকবর, তিনি হচ্ছেন প্রশাসনিক সংস্কার বেশি করেছিল, তাই না? আমরা পড়েছিলাম প্রশাসনিক সংস্কার। জাহাঙ্গীরের সময় আমরা কি পড়েছি? দ্য চেন অফ জাস্টিস, চেন অফ জাস্টিস মানে ন্যায় যে শিকল, অর্থাৎ শিকল ধরে টানলে কি হবে, রাজার কাছে খবর চলে যাবে যে এর সঙ্গে কিছু অন্যায় হয়েছে, তখন রাজা কি করবে? রাজা তার কাছে আসবে এবং তাকে ন্যায় বিচার দেবে। এই চেন অফ জাস্টিস অর্থাৎ বিচার ব্যবস্থা কিন্তু তাগড়া ছিল জাহাঙ্গীর আমলে। যেমনটি বর্তমানে আমাদের সিএম শুভেন্দু অধিকারী কি করেছে? জনতার দরবার, দেখবা জনতার দরবার, তাই না? এই জনতার দরবার চালু করেছে। এই জনতার দরবার মানে কি? জনগণের সঙ্গে ডাইরেক্ট কথা বলবে, কি সমস্যা, কি বৃত্তান্ত। ঠিক সেই রকমই জাহাঙ্গীরও সেই রকমই সিস্টেম চালু করেছিল, আর তারই সেই নকল বলতে পারো, বা বর্তমানে এই সিএম যে করছে এটা নতুনত্ব কিছু না। তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে নতুনত্ব, কিন্তু যারা হিস্ট্রি স্টুডেন্ট তাদের কাছে কিন্তু অনেক পুরাতন কনসেপ্ট, ঠিক আছে? চেন অফ জাস্টিসটা হচ্ছে জনতার দরবার, বর্তমানে আমাদের সিএম কে দেখতে পাচ্ছি। এই কিন্তু একটা ব্যবস্থা কিন্তু নিয়েছে, জাহাঙ্গীরকে বলতে পারো ফলো করেছে। তারপরে দেখো শাহজাহান কেন ফেমাস? শাহজাহান হচ্ছে এই যে স্থাপত্য মানে ওই যে তোমার রেড ফোর্ট, ময়ূর সিংহাসন, তাজমহল, এইগুলোর জন্য। এবং তার সাম্রাজ্য বিস্তার নীতিও ছিল অল্প, ইম্পর্টেন্ট না। এই হলো ব্যাপার। শাহজাহানের প্রশাসনিক ব্যাপারগুলো এভাবেই চলতো, রাজস্ব নীতির মাধ্যমে চলতো। ক্ষমতা বৃদ্ধি করেছিল সে, সেনাবাহিনী ছিল তাগড়া তার, হ্যাঁ, এবং হরগোবিন্দকে সবসময় চোখ চোখ করে রাখতো। এইগুলো হলো ব্যাপার, ঠিক আছে? খুব একটা ইম্পর্টেন্ট না। দাক্ষিণাত্য নীতি পড়বো, নেক্সট পেজে আছে দেখো দাক্ষিণাত্য নীতি। তো দাক্ষিণাত্য নীতির মধ্যে তোমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে, বাদ বাকি না রাখলেও হবে। হ্যাঁ, শাহজাহান দেখো বিজাপুর আর গোলকুন্ডা, তোমাদের যখন আমি বাহমনি সাম্রাজ্য পড়াই, সে বাহমনি সাম্রাজ্যের মধ্যে গোলকুন্ডা পেয়েছিলাম আমরা, এবং কি পেয়েছিলাম? বিজাপুর পেয়েছিলাম। এই দুটো আমরা স্টেটকে পেয়েছিলাম। তো এবং 5টা স্টেট পেয়েছিলাম এরকম, বিজাপুর, গোলকুন্ডা, বিদর, বেরর, এরকম পেয়েছিলাম। তার মধ্যে দেখো এই যে বিজাপুর এবং গোলকুন্ডা, এই বিজাপুর এবং গোলকুন্ডাকে দখল করেছিল কে? শাহজাহান। দাক্ষিণাত্য মানে দক্ষিণ ভারতে। আমরা যদি ভারতের দক্ষিণ দিকটা দেখি, দেখো আমি তো ছবি আঁকাতে খুব এক্সপার্ট, ধরো তোমরা সকলেই জানো, অনেকদিন থেকে ক্লাস করছো। তো এই যে ভারতবর্ষ যদি আমরা দেখি, হ্যাঁ, ভারতবর্ষের যদি এই অঞ্চলটা দেখি, হ্যাঁ, এই এটা দক্ষিণ দিক, এখান থেকে এটা দক্ষিণ দিক, এখানে ছিল বিজাপুর আর এখানে ছিল গোলকুন্ডা। এই বিজাপুর দক্ষিণটা দক্ষিণ ভারতের দুটো রাজ্য বা দক্ষিণ ভারতের দুটো প্লেস তিনি দখল করেছিলেন। এটাই প্রশ্ন চাই তোমাদের, যে বিজাপুর এবং গোলকুন্ডা কোন মুঘল সম্রাট দখল করেছিলেন? সেটা হচ্ছে আমাদের শাহজাহান, রাইট? ওকে, দেখো প্রশ্ন দিয়ে দিয়েছে। এই প্রশ্নটা তোমাদের সম্ভবত এনটিপিসি তে দিয়েছিল, হ্যাঁ, রেলওয়ে এনটিপিসি, যে গোলকুন্ডা এবং বিজাপুর কার সময় মুঘল আধিপত্য স্বীকার করে? সেটা হচ্ছে
সম্রাট শাহজাহান, দেখো দিয়ে দিছে, রাইট? ওকে, চলো নেক্সট স্লাইডে যাবো। নেক্সট স্লাইডে দেখো কি আছে, কান্দাহার সমস্যা। হ্যাঁ, কান্দাহার, কাবুল, কাবুলের একটা তুমি বলতে পারো জায়গা, কাবুল। কাবুল, কাবুল মানে আফগানিস্তানের রাজধানী, আফগানিস্তান, তাই না? আফগানিস্তানের রাজধানী কাবুল, কাবুলের মধ্যে ছিল কান্দাহার, রাইট? এই কান্দাহার একটা সমস্যা হয়েছিল কিন্তু শাহজাহানের সময়। কি সমস্যা? আমরা যদি আগের স্লাইডে যাই, আমি যে ভারতের ম্যাপটা আঁকলাম তোমরা দেখো, এখানে একটু বুঝে যাও যে কাবুলটা কোথায় ছিল। ঠিক এই জায়গাতে, আমরা যদি কাবুলটা ঠিক এই জায়গাতে কাবুল, তাই না? পাকিস্তান, তারপরে তো আফগানিস্তান। তো এই যে কাবুল, কাবুলটা এমন একটা জায়গা যেখান দিয়ে কিন্তু আমাদের আরব বলো, ইসরায়েল বলো, ইরান বলো, বা আমাদের মধ্য এশিয়া বলো, সবাই কিন্তু ভারতবর্ষে প্রবেশের একটা জায়গা, এদিক দিয়ে প্রবেশ করতে পারে। বা ভারতে যদি চাই বিদেশিদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, তখনও কিন্তু এটা দিয়েই করতে হতো, কাবুল দিয়ে, কান্দাহার হয়ে। তাই কান্দাহার হলো একটা ইম্পর্টেন্ট জায়গা বা ইম্পর্টেন্ট বন্দর আমরা বলতে পারি, ঠিক আছে? আর সেটাকে নিয়েই কিন্তু শাহজাহানের সঙ্গে পারস্যের একটা দ্বন্দ্ব হয়েছিল, পারস্য, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন যেটা হয় যে কান্দাহার সমস্যা নিয়ে পারস্যের সঙ্গে কোন মুঘল সম্রাটের যুদ্ধ হয়েছিল, সেটা হবে শাহজাহান। বাস, আর কিছু মনে রাখার দরকার নেই এখান থেকে। যতটুকু মনে রাখার আমি অবশ্যই বলে দেবো তোমাদের। ওকে, এবার যে মেন পার্টে চলে এসেছি আমরা। হ্যাঁ, যেখান থেকে তোমাদের প্রশ্ন দেবেই। হ্যাঁ, যদি শাহজাহান থেকে প্রশ্ন দেয় তাহলে কিন্তু এখান থেকেই প্রশ্ন দেবে। হ্যাঁ, এখান থেকেই প্রশ্ন দেবে। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে শাহজাহানের স্থাপত্য। ওকে, আমরা যদি শাহজাহানের স্থাপত্য দেখি তাহলে দেখবো, দেখো কোন কোন পরীক্ষায় বেশি বেশি দেয় এগুলো। WBCS, SSC খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের আপার প্রাইমারি যে ট্রেড, হ্যাঁ, প্রাইমারি যে টেট, সেই পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের যে পঞ্চায়েত পরীক্ষার ছেড়ে যে ছাড়বে আশা করছি, তারপরে গ্রুপ ডি টুরুপ, এগুলো তো কোনো ব্যাপারই না, এগুলো তোমার উড়িয়ে দেবে, দেখবে প্রশ্ন আর উড়ে যাবে। হ্যাঁ, কিচ্ছু মনে হবে না। হ্যাঁ, তো দেখো স্থাপত্যের মধ্যে 1 নম্বর দেখো তাজমহলটা ফেমাস। তাজমহল, তাজমহলের ছবিটা আনা উচিত ছিল, কিন্তু প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তাই দ্বিতীয়বার আর আনিনি। তাজমহল দেখো, তাজমহল কত সালে নির্মাণ করেছে, এটা একটা ইনফরমেশন মনে রাখতে হবে। 1632 সালে, রাইট? 1632 থেকে 1653 এই সালের মধ্যে কিন্তু তাজমহল তৈরি হয়েছিল। তাজমহলটা কার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে কেন তৈরি করেছিল? শাহজাহান তার বউকে অনেক ভালোবাসতো, মমতাজ। আর মমতাজ যখন মারা যায়, মুমতাজ 14 নম্বর বাচ্চা জন্ম দিতে লেগে, তখন তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে, তাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু এই তাজমহল কিন্তু নির্মাণ করেছিল। ভাবো কত ভালোবাসা, তাজমহল নির্মাণ করে দিয়েছে। 1 কোটি রুপিরও বেশি কিন্তু খরচ হয়েছিল এই তাজমহল তৈরি করতে। এত টাকা খরচ করে কিন্তু বউয়ের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে কিন্তু এই তাজমহল তৈরি করেছিল, ঠিক আছে? আর তাজমহলের ডিজাইন কে করেছে? উস্তাদ আহমদ লাহোরি ও ঈসা খান। মনে রাখবে, এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলেই হবে, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, নেক্সট যে স্থাপত্য সেটা হচ্ছে কি পড়বো, রেড ফোর্ট। কি পড়বো গো? রেড ফোর্ট, রাইট? নেক্সট কি পড়বো? রেড ফোর্ট। রেড ফোর্ট দেখো, রেড ফোর্টের নির্মাণ মানে, রেড ফোর্ট মানে কি? লাল কেল্লা, দিল্লির লাল কেল্লা। দেখবা পতাকা তোলা হয়েছিল, গতবারই মনে তোলা হয়েছিল। হ্যাঁ, লাল কেল্লা, এই যে লাল কেল্লা দিল্লিতে, এই 1639 খ্রিস্টাব্দে তৈরি হয়। কিন্তু কত সালে? 1639 সালে তৈরি হয়, রাইট? নেক্সট দেখো 3 নম্বর স্থাপত্য আছে জামা মসজিদ, বা এটাকে জামে মসজিদও বলা হয়। হ্যাঁ, জামে মসজিদ, রাইট? জামে মসজিদও বলা হয়, রাইট? তো আরেকটা জিনিস বলে দেই, এই যে রেড ফোর্ট দেখছো, এই রেড ফোর্ট কেন তৈরি করা হয়েছিল? তো মুঘল পরিবারের বাসস্থান করার জন্য, সবাই বাস করার জন্য প্রথম কথা, এবং দরবারের বিভিন্ন কার্যাবলীর জন্য। হ্যাঁ, দরবারের বিভিন্ন কাজ কামের জন্য এই রেড ফোর্ট আরামদায়ক একটা প্লেস, এবং যেখানে আরামদায়ক ভাবে পুরো দেশটা বা তার যে এরিয়া, সাম্রাজ্যটা পরিচালনা করার জন্য রেড ফোর্ট নির্মাণ করেছিলেন শাহজাহান, রাইট? তারপর দেখো জামে মসজিদ। জামে মসজিদ হচ্ছে বৃহত্তম একটা মসজিদ, এটা
1650 হবে না, আমার মনে হচ্ছে সম্ভবত এটা 1646 হবে। হ্যাঁ, তোমরা একটু কারেকশন করে নিবে, 1646 হবে, রাইট। তাহলে জামে মসজিদ একটা, নাম্বার 1। নাম্বার 2 কি পড়ালাম? রেড ফোর্ট বা লাল কেল্লা। নাম্বার 3 কি পড়ালাম? তাজমহল। ঠিক আছে, নাম্বার 3 কি পড়ালাম? তাজমহল। ওকে, তারপরে দেখো 4 নম্বর যেটা আছে ময়ূর সিংহাসন। কি আছে? ময়ূর সিংহাসন। এই যে ময়ূর সিংহাসনের ছবিটা তোমাদের এনেছে, এই যে দেখতে পাচ্ছ, দেখো ময়ূর সিংহাসন। এই ময়ূর সিংহাসনের ঠিক এই জায়গাতে দেখো হীরা বসা আছে, হীরা, কোহিনূর হীরা যেটা বলছে। হ্যাঁ, কোহিনূর হীরার ইতিহাস আছে, কিন্তু তোমাদের একদিন অন্য একদিন পড়বো, অনেক বড় ইতিহাস আছে। এই কোহিনূর হীরা কিন্তু এখানে বসানো ছিল। পরবর্তীকালে এই চেয়ারটা উঠিয়ে নিয়ে চলে যায়। এই চেয়ার মানে এই যে যখন শাহজাহান মারা যায় বা ঔরঙ্গজেব যখন মারা যায়, তখন কিন্তু এই সিংহাসন কিন্তু উঠিয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, তখন সালটা যদি আমরা দেখি, সালটা আমরা দেখব তোমার প্রায় 1739। কত? 1739 সালে পারস্যের পারস্যের নাদির শাহ, নাদির শাহ, পারস্যের রাজা নাদির শাহ কিন্তু লুটপাট করে এই পুরো চেয়ারটাকে নিয়ে চলে গেছিলেন। ঠিক আছে, এই চেয়ারেরও অনেক হিস্ট্রি আছে, সেগুলো আমি যাবো না, অত দেখতে যাবো না, রাইট। তাহলে এই গেল ময়ূর সিংহাসন, যেটা শাহজাহান বসতেন। তারপরে দেখো এর খরচ কত হয়েছিল জানো? এর খরচ হয়েছিল তোমার 1 কোটি রুপির উপরে, 1 কোটি রুপির উপরে হয়েছিল। হ্যাঁ, যেটা তোমার দুটো তাজমহল বানানো যেত এই সিংহাসনের খরচে। ভাবো কত শৌখিন লোক ছিল শাহজাহান। ঠিক আছে, 5 নম্বর দেখো, 5 নম্বর যেটা স্থাপত্য সেটা হচ্ছে শীষমহল, মানে কাঁচের বাড়ি বলতে হবে। শীষ মানে কি? সীসা মানে কি? কাঁচ, কাঁচের বাড়ি, সেটা লাহোরে ছিল। ঠিক আছে, এবং 6 নম্বর ছিল দেখো মতি মসজিদ, এই কটা আগ্রাতে। আর এই যে তাজমহল, এটা হচ্ছে আগ্রাতে, রাইট। এগুলো তো আমরা জানি, আমি বলি আর না বলি। এই হলো তার স্থাপত্য, আর এখান থেকে প্রশ্ন দেয় তোমাদের, আর প্রশ্ন দেবে। ঠিক আছে, তাহলে তাজমহল একটা বললাম, তাজমহল। ওকে, সরি, ওয়েট, এটা একটা বললাম তাজমহল, দেখো তার স্মৃতি মানে একটা স্থাপত্য। দ্বিতীয় নম্বর কি বললাম? রেড ফোর্ট। তৃতীয় নম্বর কি বললাম? জামে মসজিদ। 4 নম্বর কি বললাম? ময়ূর সিংহাসন, ইম্পর্টেন্ট। 5 নম্বর কি বললাম? শীষমহল। আর 6 নম্বর বললাম মতি মসজিদ। এই হলো তার স্থাপত্য, এবং প্রশ্ন এখান থেকেই তোমাদের দেবে। ওকে, নেক্সট চলো, নেক্সট টপিকে চলে যাব আমরা, তার রাজধানী পরিবর্তন। তাহলে তার প্রথমে রাজধানী কি ছিল? আগ্রা ছিল, রাইট। আগ্রা থেকে সে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করছে, আর দিল্লির নাম দিয়েছে কি? শাহজাহানাবাদ। শাহজাহান, শাহজাহান থেকে শাহজাহানাবাদ, তাই না? যেমন শাহজাহান থেকে শাহজাহানাবাদ হয়েছিল, অর্থাৎ দিল্লির আর একটা নাম হচ্ছে শাহজাহানাবাদ। তোমাদের প্রশ্ন দেবে শাহজাহানাবাদ বলতে কোন জায়গাটাকে বোঝানো হয়েছে? শাহজাহানাবাদ বলতে সে দিল্লিটাকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ, আর এই তার ক্যাপিটাল কোথায় ছিল? রাজধানী কোথায় ছিল? আগ্রা, রাইট। ওকে, তাহলে মনে রাখবে কি? মনে রাখতে হবে যে বাবরের সময় তার ক্যাপিটাল কোথায় ছিল? আগ্রা, রাইট। বা আগ্রা শহর, স্থাপত্য বলবো না, আগ্রা শহর স্থাপত্য লোদি বংশের, তাই না? তো বাবরের সময় দেখো আগ্রা তার ক্যাপিটাল ছিল। আকবরের সময় দেখো ফতেপুর সিক্রিতে তার ক্যাপিটাল চেঞ্জ করেছিল, তাই না? এবং শাহজাহানের সময় দেখো শাহজাহানাবাদে তার ক্যাপিটাল চেঞ্জ করেছে। শাহজাহানাবাদ মানে কি? শাহজাহানাবাদ মানে হচ্ছে দিল্লি। শাহজাহানাবাদ মানে হচ্ছে দিল্লি। ওকে, নেক্সট, শাহজাহানের সময় অর্থনীতি, এটা আমরা একটু বলে দেই যে শাহজাহান দেখতে পাচ্ছ যে কত কি তৈরি করছে। কি তৈরি করছে দেখো, প্রথমে তৈরি করলে আমরা দেখলাম কি তোমার প্রথমে কি তৈরি করলো? প্রথমে তৈরি করলো তোমার মমতাজের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে কি তৈরি করলো বলো? তাজমহল, তাজমহল, তাই না? তারপরে কি তৈরি করলো? তারপরে তৈরি করলো তোমার শীষমহল, শীষমহল। আর কি তৈরি করেছিল? ময়ূর সিংহাসন, তাই না? ময়ূর সিংহাসন, সিংহাসন। তারপরে কি তৈরি করেছিল? জামে মসজিদ, জামে মসজিদ,
আর লিখছি না, এটা দন্তের স হবে, বোঝাইছি মসজিদ। আরো অন্যান্য তৈরি করেছিল, ইটিসি, রাইট। এই যে তৈরি করেছিল, তৈরি কোথা থেকে করেছিল? তার রাজ্যের, তার রাজকোষ থেকে তৈরি করেছিল, তার রাজকোষ থেকেই তৈরি করেছিল, খরচ করেছিল। এত এত কাজে খরচ করেছে, তো রাজকোষ চাপে পড়ে গেছে, তার রাজকোষ প্রায় শূন্যের পথে, হ্যাঁ, বা শেষের পথে, হ্যাঁ, রাজকোষ প্রায় শেষের পথে হয়েছিল, হ্যাঁ, প্রায় শেষ অবহব হয়েছিল, এরকম অবস্থায় পৌঁছে দিয়েছিল, রাইট। এই গেল তার অর্থনীতি দেখলাম। নেক্সট পড়বো, দেখো নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে, নেক্সট পড়বো দেখো তার উত্তরাধিকার যুদ্ধ। অর্থাৎ শাহজাহান যখন 1657 সালে অসুস্থ হয়ে যাচ্ছেন, কি হচ্ছেন? অসুস্থ হয়ে যাচ্ছেন বা রোগে আক্রান্ত হয়েছেন, শয্যাশায়িত হয়েছেন, তখন এই যে চার ছেলে, তাই না, তার যে 4 জন ছেলে ছিল, পুত্র ছিল, 4 পুত্র, তাই না? কি কি পুত্রের নাম দেখি, কার মনে আছে একবার বলো তো দেখি, বলো। দারা শিকো, 2 নম্বর ছিল কি? সুজা, 3 নম্বর কে ছিল? ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব, তাই না, ঔরঙ্গজেব। আর 4 নম্বর কে ছিল গো? মুরাদ। এই যে 4 জন ছেলে, 4 জন পুত্রের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, কখন? যখন বাবা অর্থাৎ শাহজাহান অসুস্থ হয়ে যায় এবং 4 ছেলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, এবং শেষমেশ দেখবো আমরা কি এই ঔরঙ্গজেব জিতে যাচ্ছে যুদ্ধে এবং তিনিই সিংহাসনে বসছে। এবং নেক্সট ক্লাস আমাদের ঔরঙ্গজেব সম্পর্কে পড়াবো কিন্তু তোমাদের ক্লাস। তো সেই গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে আমরা একটু জেনে নেব, কি কি যুদ্ধ, রাইট। আমরা শাহজাহান এবং কাদের মধ্যে হয়েছে এতটুকুই জানবো, বেশি ডেপথে ঢুকবো না। তো প্রথম যুদ্ধ যেটা হয়েছে সেটা হচ্ছে সামুরগড়ের যুদ্ধ, ঠিক আছে, সামুরগড়ের যুদ্ধ। তো দেখো এই সামুরগড়, যেমন সামুরগড় হলো একটা প্লেসের নাম, আগ্রা বা দিল্লি থেকে কিছুটা যেতে হবে, সেখানে সামুরগড় বলে একটা স্থান আছে, সেই সামুরগড়ে হয়েছিল। দেখো দারা শিকো পরাজিত হয়েছিল, দারা শিকোর সঙ্গে ঔরঙ্গজেবের হয়েছিল, দারা শিকো ভার্সেস ঔরঙ্গজেব, এই দুজনের যুদ্ধ হয়েছিল। এই যে দারা শিকোর সঙ্গে ঔরঙ্গজেবের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি ঔরঙ্গজেব জয়লাভ করছে, তাই না, ঔরঙ্গজেব কিন্তু জয়লাভ করছে, রাইট। তো সামুরগড়ের যুদ্ধ কত সালে হয়েছে? 1658 সালে, যখন তার বাবা অসুস্থ হয়েছে, যে শাহজাহান দেখতে পাচ্ছ, এই শাহজাহান অসুস্থ হয়েছে, তখন কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়, কে অধিকার দখল করবে। তো বাবা যখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, তো বাবার যে প্রিয় পুত্র ছিল, হ্যাঁ, বাবার একজন প্রিয় পুত্র ছিল, প্রিয় পুত্র ছিল, তার নাম ছিল দারা শিকো। কি নাম ছিল? দারা শিকো। এই যে বাবার প্রিয় পুত্র দারা শিকো, এই দারা শিকো স্বাভাবিকভাবে সিংহাসনে বসছে, রাজত্ব দখল করছে, এটা কিন্তু সহ্য হচ্ছে না কোনো ভাইয়ের, কোনো ভাইয়েরই এটা কিন্তু সহ্য হচ্ছে না। তখন কি করছে? তখন যেটা হচ্ছে, সব ভাই মিলে, সব ভাই কটা মিলে বা 3 ভাই মিলে এই দারা শিকোকে হারানোর চেষ্টা করছে এবং সামরগড়ে যুদ্ধ হচ্ছে। এই সামরগড়ে যুদ্ধে ঔরঙ্গজেব পার্টিসিপেট করছে, সেখানে মুরাদও পার্টিসিপেট করছে, হ্যাঁ। এই মুরাদ এবং ঔরঙ্গজেব দুইজনের একদিকে ভার্সেস দারা শিকো, এবং শেষমেশ দারা শিকোকে হারিয়ে ঔরঙ্গজেব জয়লাভ করছে, রাইট। ঔরঙ্গজেব জয়লাভ করলেও কিন্তু সে সিংহাসন কিন্তু দখল করতে পারে, দারা শিকোর আন্ডারে ছিল। নেক্সট দেখো সেই বছরই 1558 সালে, তারপরে পরে কিছুদিন পরে দেখো 1658 সালে এবার দারা শিকোর সাথে মুরাদ এবং ঔরঙ্গজেবের আবার যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। সেই যুদ্ধ হচ্ছে ধর্মাটের যুদ্ধ। কি যুদ্ধ? ধর্মাটের যুদ্ধ, 1658 সালে। সেই যুদ্ধে দারা শিকো পুরোভাবে পরাজিত করছে এবং সিংহাসনে বসছে কে? সিংহাসনে বসছে ঔরঙ্গজেব। এবং তার যে পিতা ছিল শাহজাহান, তাকে কি করছে? তাকে একটা জেলে বন্দি করে দিচ্ছে, কারারুদ্ধ করে দিচ্ছে। এই যে আগে ছবিটা দেখাই তোমাদের, তাহলে বুঝতে হবে। এই যে একটা জেলে বন্দি করে দিচ্ছে, তার ঘরে বন্দি করে দিচ্ছে, এবং এমন জায়গায় বন্দি করছে যে সে যেন এই যে তাজমহল, পিছনে দেখা তাজমহল আছে, তার যে বউ মমতাজের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে বানিয়েছিল, সেই স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তাজমহলটা যেন সে দেখতে পায় জানলা দিয়ে এবং হাওয়া বাতাস পায়, এরকম একটা জায়গায় বন্দি করে দিয়েছিল। এরকম একটা অবস্থায় তার দিন কাটছিল। আর এর সাথে ছিল তার যে মেয়ে, তার একটা মেয়েও ছিল, হ্যাঁ, রওশনের না, জাহানারা তার সাথে ছিল, হ্যাঁ, সেটা আলাদা বিষয়। এই গেল ব্যাপার, রাইট।
সিংহাসনে বসছেন, এবং সিংহাসনে বসার পরও যুদ্ধের কিন্তু সমাপ্তি হয়নি। শেষ যুদ্ধ হচ্ছে দেবরায় যুদ্ধ। সিংহাসন তো বসে গেল, কিন্তু মুরাদ এখন কি করবে? মুরাদকে তো বসতে দিল না, বা মুরাদকে ফেলে দিচ্ছে না। তখন মুরাদ এবং দারাশিকো একদিকে হলো, এবং দেখো সুজা, মুরাদ ও দারাশিকো একদিকে, এবং এদের সঙ্গে কার যুদ্ধ হচ্ছে? ঔরঙ্গজেবের। ঔরঙ্গজেবের যুদ্ধ হচ্ছে সেম বছর, সেম সাল কিন্তু 1658, তিনটায় যুদ্ধ হচ্ছে। এবং এই যুদ্ধে কিন্তু এই তিনজনকে কিন্তু মেরে দিচ্ছে। সুজাকেও মেরে দিচ্ছে, মুরাদকেও মার্ডার করছে, এবং দারাশিকোকেও মার্ডার করছে, এবং জয়লাভ করছে কে? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব শেষমেশ জয়লাভ করছে, এবং পুরোপুরিভাবে তিনি সেটেল হচ্ছে সিংহাসনে। এরপর শুরু হয়ে গেল কি? এরপর শুরু হয়ে যাবে তোমার ঔরঙ্গজেবের রাজত্বকাল, তাই না? এরপর শুরু হয়ে যাবে ঔরঙ্গজেবের রাজত্বকাল। রাজত্বকাল শুরু হয়ে যাবে, তাই না? ঔরঙ্গজেবের রাজত্বকাল শুরু হয়ে গেল 1658 সালে। এবার তাহলে আমরা ঔরঙ্গজেবকে পড়বো নেক্সট ক্লাসে। আমরা বুঝতে পেরে গেছি। ওকে, আর এটা তো বলেই দিলাম তোমাদের পড়ানোর আগে। দেখো শাহজাহানের বন্দি জীবন। ঔরঙ্গজেব তার পিতা আগ্রা দুর্গে বন্দি করেছিল। বন্দি দশা প্রায় 8 বছর ধরে ছিল বন্দি অবস্থায়। 8 বছর। কত বছর? প্রায় 8 বছর, রাইট? ওকে, এবং দেখো তার মৃত্যু হয় কত সালে? শাহজাহানের 1666 সালে। দেখো 1658 সালে তার ছেলে বসে আছে তাকে বন্দি করে, কিন্তু সে মারা যাচ্ছে 1666 সালে কষ্ট পেয়ে। এবং তার সমাধি কোথায় করেছিল? তার ইচ্ছে ছিল যে তার বউয়ের ওখানে, মানে তার যে স্ত্রী ছিল মুমতাজের পাশে যেন তাকে কবর দেওয়া হয়। সেই জন্য তাজমহলের ভেতরেই, মুমতাজ মহলের পাশেই তাকে কবর দেওয়া হয়েছিল এই শাহজাহানকে, রাইট? এটা একটু পড়ে নেবে তোমরা। নেক্সট দেখো শাহজাহানকে কেন স্থাপত্যের রাজপুত্র বলা হয়? কি বলা হয়? স্থাপত্যের রাজপুত্র বলা হয়। মানে তাকে স্থাপত্য, যিনি এত স্থাপত্য করেছেন, এত প্রতিষ্ঠা করেছেন, তাকে রাজপুত্র বলা হচ্ছে। দেখো কেন? তিনি তাজমহল প্রতিষ্ঠা করেছেন আগ্রাতে, লালকেল্লা প্রতিষ্ঠা করেছেন দিল্লিতে, স্থাপিত জামে মসজিদ, ময়ূর সিংহাসন, এই সমস্ত বিখ্যাত স্থাপত্য স্থাপন করার জন্য তাকে কি বলা হয়? স্থাপত্যের রাজপুত্র। এবং তার সময় বলা হয় গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার, অর্থাৎ মুঘল যুগের স্বর্ণযুগ বলা হয়। মুঘল যুগের স্বর্ণযুগ, এটা মুঘলদের স্বর্ণযুগ বলা হয়, স্বর্ণযুগ বলা হয়। ওকে, মুঘলদের স্বর্ণযুগ বলা হয় তার সময়টাকে, রাইট? অর্থাৎ 1628 থেকে শুরু করে 1658 এই সালের মধ্যেই তো শাহজাহান ছিল, বাদ বাকি তো বন্দি ছিল, তাই না? বাকি তো বন্দি ছিল, এবং 1666 সালে মারা যাচ্ছে, তাই না? এই 8 বছর তো তিনি 8 বছর তো কি বন্দি ছিলেন জেলে। এই গেল ব্যাপার, ঠিক আছে? নেক্সট দেখো কোশ্চেন আছে তোমাদের, যেটা কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একবার জিজ্ঞাসা করে নেই, কারো কোনো জায়গায় প্রবলেম হয়েছে কিনা, কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বলো। বুঝতে পারলেও বলো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আর যদি মনে হয় কোথাও প্রবলেম হয়েছে সেটাও বলো। এখন পেয়েছি স্যার বুঝতে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখি আমরা কতটা বুঝতে পেরেছি, একবার রিক্যাপ নিয়ে নিই। তো তার আগে একবার আমি রিভিশন দিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, পুরো একবার দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, চলো কি কি পড়ালাম দেখে নিই আমরা, তাহলে ভালো হবে। হ্যাঁ, এই শাহজাহান শুরু করেছিলাম, অর্থাৎ বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, তারপরে বসছে শাহজাহান, রাইট? কি পড়েছিলাম? যেটা পড়েছিলাম পরিচয় জানিয়েছিলাম, যে শাহজাহানের যে পূর্ণ নাম সেটা প্রিন্স খুরম, বা খুরম বলেও তাকে ডাকা হতো। তার রাজত্বকাল হচ্ছে 1628 থেকে 1658, যেটাকে আমরা কি বলছি? গোল্ডেন এজ অফ মুঘল এম্পায়ার। আর সেলিম কার নাম ছিল, জাহাঙ্গীর নাম ছিল, এটা আমরা আগের দিন পড়েছি। তার মাতা ছিল জগৎ গোসাই, যে সুইসাইড করে মারা গেছিল। তার পিতা তো জাহাঙ্গীর, আর ঠাকুরদা ছিল আকবর। আর তিনি বিয়ে করেছিলেন কাকে? আরজুমান বানু বেগম, যাকে মমতাজ নামেও ডাকা হয়। অর্থাৎ মমতাজের মানে আসল নাম কি? আরজুমান বানু বেগম, মনে রাখবে। 14টি সন্তানের জন্ম দিলেও 7 জন বেঁচে ছিল, সেই 7 জনের নাম এখানে আমি পড়িয়েছি।
রাইট। তারপরে দেখো কি শাহজাহানের জন্ম সিংহাসন আনা, তার জন্ম হচ্ছে 1592 সালে লাহোরে। তার প্রথম নাম ছিল খুরম। 1627 সালে জাহাঙ্গীর মারা যাচ্ছে, তখন যুদ্ধ শুরু হয়েছে ভাইদের মধ্যে বিভিন্ন এর মধ্যে। তারপর 1628 সালে আমরা দেখছি সিংহাসনে বসে শাহজাহান নাম নিয়ে। ওকে, নেক্সট দেখো শাহজাহানের প্রশাসনের ব্যাপারটা পড়লাম। শাহজাহানের প্রশাসন ব্যবস্থা ছিল কঠোর, তার কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল এবং রাজকীয় ক্ষমতা বিধিবদ্ধ ছিল। রাজস্ব নীতি তার মধ্যে ছিল, কিন্তু ইম্পর্টেন্ট না। তার সৈন্যবাহিনী চালু ছিল তার সাম্রাজ্যের মধ্যে। এবং হরগোবিন্দের সঙ্গে তার একটা সমস্যা হয়েছিল, অর্থাৎ 6 নম্বর শিখ গুরু। হরগোবিন্দের বাবা নাম ছিল অর্জুন সিং, যাকে তার বাবাকে মেরেছিল কে? জাহাঙ্গীর। মানে এর বাবাকে মেরেছিল এর বাবা, শাহজাহানের বাবা। রাইট। এই জাহাঙ্গীর কেন ফেমাস? বিচার ব্যবস্থার জন্য। আকবর কেন ফেমাস? আকবর ফেমাস হচ্ছে প্রশাসনিক সংস্কার বেশি করেছিল। আর শাহজাহান হচ্ছে স্থাপত্যের জন্য ফেমাস। ওকে, তারপর দাক্ষিণাত্য নীতি বললাম। দাক্ষিণাত্য নীতির মধ্যে বললাম বিজাপুর আর গোলকুন্ডা তিনি দখল করেছিলেন। কান্দাহার সমস্যা পড়ালাম। কান্দাহার সমস্যা তার মধ্যে হয়েছিল যে পারস্যদের সঙ্গে, এবং শেষমেশ কান্দাহারটা কিন্তু পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছিল। তারপর তার স্থাপত্যের মধ্যে পড়লাম তাজমহল পড়লাম, রেড ফোর্ট পড়লাম, জামা মসজিদ পড়লাম, আর ময়ূর সিংহাসন এবং শীষমহল এবং মতি মসজিদ পড়লাম। রাইট, এগুলো আমরা পড়লাম। তার বউ স্মৃতি রক্ষা, তাজমহল কেন তৈরি করেছিল? তার স্ত্রী মুমতাজের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে। আর মুমতাজের আর নাম কি, আসল নাম কি? আরজুমান বেগম, তাই না? কি নাম? আরজুমান বেগম ছিল, বেগম। রাইট, এগুলো আমরা পড়েছি। লালকেল্লা দেখো দিল্লিতে আছে, রেড ফোর্ট 1639 সালে নির্মিত হয়েছে। জামা মসজিদ দেখো 1646 থেকে 1656। ময়ূর সিংহাসন দেখো, যেটা কোহিনূর হীরা বসানো ছিল, যেটা পরবর্তীকালে পারস্যের নাদির শাহ নিয়ে চলে গেছিল 1739 সালে। আবার পড়াবো এটা। শীষমহল লাহোরে, মতি মসজিদ আগ্রাতে। এই বিষয়গুলো পড়ালাম। ওকে, নেক্সট আমি পড়েছি দেখো, নেক্সট হলো রাজধানী পরিবর্তন। আগ্রা থেকে দিল্লিতে তার ক্যাপিটাল স্থানান্তরিত করেছিল, এবং দিল্লির নাম দিয়েছিল কি হয়েছিল? শাহজাহানাবাদ। বাবর যেমন আগ্রাতে করেছিল স্থাপন, আকবর যেমন ফতেপুর সিকরি স্থাপন করেছিল ক্যাপিটাল, শাহজাহান তেমন শাহজাহানবাদ বা দিল্লিতে স্থানান্তরিত করেছিল। শাহজাহানের সময় অর্থনীতি খুব দুর্বল হয়ে পড়েছিল, কারণ তিনি এই যে স্থাপত্যের পেছনে প্রচুর খরচ করেছিলেন। উত্তরাধিকার যুদ্ধ হয়েছিল যখন শাহজাহান অসুস্থ হয়েছিলেন 1657 সালে, তখন তার ছেলেদের 4 ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল কে সিংহাসন নেবে। শেষমেশ আমরা দেখবো ঔরঙ্গজেব যুদ্ধে জয়লাভ করবে এবং সিংহাসন দখল করবে, এবং পরপর 3টা যুদ্ধ হবে ব্যাক টু ব্যাক। 1 নম্বর যুদ্ধ হচ্ছে সামরগড়ের যুদ্ধ, সব 1658 সালে 3টে যুদ্ধই। সামরগড়ের যুদ্ধে ঔরঙ্গজেব জয়লাভ করে দারা শিকোকে হারিয়ে, কিন্তু সিংহাসন দখল করতে পারেনি। নেক্সট যুদ্ধ দেখো ধর্মাটের যুদ্ধ, সেখানে দারা শিকো আর মুরাদ, দারা শিকো এবং মুরাদ একযোগ হয়েছে এবং ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, কিন্তু ঔরঙ্গজেব হারিয়ে দিচ্ছে এবং তারা সেই স্থান ছেড়ে চলে যাচ্ছে এবং সিংহাসন দখল করছে ঔরঙ্গজেব। এবং পিতা শাহজাহানকে কি করছে? জেল বন্দি করে দিচ্ছে, তাই না? আগ্রাতে, আগ্রার ফোর্টে বা আগ্রা এতে জেল বন্দি করে দিচ্ছে, পিতাকে বন্দি করে দিচ্ছে, এবং 8 বছর বন্দি থেকে তিনি মারা যাচ্ছেন। এটা আমরা পড়লাম। নেক্সট যুদ্ধ হচ্ছে দেখো দেবরায় যুদ্ধ, শেষ যুদ্ধ, এবং এই যুদ্ধে আমরা দেখছি তারা 3 ভাইকে মেরে দিচ্ছে, সুজা, মুরাদ এবং দারা শিকোকে ঔরঙ্গজেব মেরে দিচ্ছে, এবং পুরোপুরি তার রাজত্বকাল শুরু হয়েছে 1658 সালে। শুরু হয়ে গেল এই তার ঔরঙ্গজেবের সময়। তারপরে কি শাহজাহানকে বন্দি করছে, এটা তো পড়ালাম। আগ্রা দুর্গে প্রায় 8 বছর বন্দি থাকার পর তিনি 8 বছর যখন বন্দি থাকো, তারপর তিনি কত 1666 সালে তিনি মারা যাচ্ছেন। ঠিক আছে, মারা যাচ্ছেন। তার সমাধিস্থল কোথায় দেওয়া হয়েছিল? তাজমহলের ভেতরে মুমতাজ মহলের পাশে দেওয়া হয়েছিল। কেন? তার ইচ্ছে ছিল তার প্রিয় স্ত্রী, তার প্রিয় যে স্ত্রী মুমতাজের পাশে যেন তাকে কবর দেওয়া হয় মরার পর। 1666 সালে যখন মারা যায়, তখন তার কথা অনুযায়ী বা তার ইচ্ছে অনুযায়ী তাকে মুমতাজ মহলের পাশে দেওয়া হয়। ওকে, এই শাহজাহানকে কেন বলা হয় স্থাপত্যের রাজপুত্র? কারণ তাজমহল, লালকেল্লা, জামা মসজিদ, ময়ূর সিংহাসন এইসব স্থাপন করেছিল সেই জন্য, এবং তার সময়টাকে বলা হয় গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার। রাইট, এই এবার চলো আমরা কিছু প্রশ্ন সলিউশন করব। ওকে, আমরা কিছু প্রশ্ন উদ্ধার করবো। ওকে, চলো।
দেখো এই সব প্রশ্নগুলো WBCS আসার সম্ভাবনা আছে, SSC তে এবং টেটে সম্ভাব্য প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো আমি এনেছি তোমাদের বিশেষ করে তোমাদের রেলে এসছে, রেলের বিভিন্ন পরীক্ষা এসছে, এবং WBPSC র বিভিন্ন পরীক্ষাতে এসছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলোতে। তো সেই প্রশ্নগুলো একটু দেখে নাও কেমন প্রশ্ন এসছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে শাহজাহানের প্রকৃত নাম কি? বলো তোমাদের মধ্যে থেকে কে কে বলতে পারছো? সেলিম, খুরম, মুরাদ না দারা? খুরম। খুরম, অ্যাবসলিউটলি কারেক্ট। শাহজাহানের প্রকৃত নাম কি? খুরম। আর সেলিম কার নাম? সেলিম হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর। জাহাঙ্গীরের নাম। আর এরা কে? মুরাদ দারা এরা যে ভাই, এর ভাই ঔরঙ্গজেবের দাদা ভাই, মানে এর খুরমের ছেলে, শাহজাহানের ছেলে, এরা দুটা। ওকে, ক্লিয়ার? তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের উত্তর বলো। তাজমহল কার স্মৃতির ওখানে উদ্দেশ্যে তৈরি করা হয় বলো? হামিদা বানু বেগম, সালিমা বিবি, মুমতাজ মহল, মুমতাজ মহল, মুমতাজ বা মুমতাজ হবে না, মুমতাজ মহল হবে না, মুমতাজ বিবি করতে পারো। নূরজাহান, বলো। তাজমহল, মুমতাজ। হ্যাঁ মুমতাজ। হ্যাঁ, মুমতাজের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে। ঠিক আছে? এই মুমতাজ হয়ে কে? শাহজাহানের বউ, শাহজাহানের প্রিয় স্ত্রী, শাহজাহানের প্রিয় স্ত্রী, প্রিয় স্ত্রী। ওকে, আর সালিমা বিবি কে বলতো দেখি, কি কার মনে আছে? সালিমা বিবি পড়েছিলাম। বৈরাম খান স্ত্রী, যাকে কি করেছিল? আকবর বিয়ে করেছিল। বৈরাম খান মারা যাবার পর, তাই না? বিয়ে করেছিল, রাইট? আর হামিদা বানু বেগম, হামিদা বানু বেগম কে বলতো? মনে আছে? আচ্ছা, এত দেখতে যাবো না। আচ্ছা, নূরজাহান বলো, নূরজাহান কে? এটা তো টাটকা। নূরজাহান কথার অর্থ কি? জগতের আলো। জগতের আলো। এ কার বউ ছিল? এ ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব এখনো পড়ায়নি, জাহাঙ্গীরের বউ ছিল। জাহাঙ্গীরের বউ ছিল নূরজাহান। আর নূরজাহানের ভাতিজি ছিল, ভাইজি ছিল মুমতাজ, তাকে বলো না শাহজাহানকে যেমন করে প্রেমে ফাঁসা। এটা আনসার হবে অপশন সি। ওকে, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নের উত্তর বলো। নাম্বার 3, এই তো 3, নাম্বার 3। শাহজাহানের সময় নির্মিত নয়, মানে নির্মিত হয়নি শাহজাহানের সময় কোনটা? লালকেল্লা নির্মিত হয়েছে শাহজাহানের সময়, শাহজাহানই করেছে। তাজমহলও নির্মিত হয়েছে। দরওয়াজা। জামে মসজিদে নির্মিত হয়েছে। বুলন্দ দরজা হয়নি। বুলন্দ দরজা কার আমলে নির্মিত হয়েছে বলো তো, কে করেছে? এটা করেছে আকবর। কেন করেছিল? গুজরাট জয়ের কারণে। গুজরাট জয় স্মৃতি মনে রাখার জন্য, স্মৃতি রক্ষার উদ্দেশ্যে, তাই না? আগে ক্লাসে যারা আকবর করেছে তারা বই থাকবে, রক্ষার উদ্দেশ্যে এই বুলন্দ দরজা নির্মিত হয়েছিল। ঠিক আছে, এটা অপশন হবে বুলন্দ দরজা। আর বাকি তিনটা তো শাহজাহান তৈরি করেছে। 4 নম্বর প্রশ্নের উত্তর বলো। সামরগড়ের যুদ্ধে জয়লাভ কে করেন? শাহজাহান তো করেনি। ঔরঙ্গজেব। সুজাও করেনি, দারাসিংহ করেনি, কে করেছে? ঔরঙ্গজেব। ভেরি গুড, এটা তো এক্ষুনি পড়ালাম। আচ্ছা, 5 নম্বর প্রশ্নের উত্তর বলো। নাম্বার 5, শাহজাহানের রাজত্বকাল বলো, কত থেকে কত? 1605 থেকে 1627। এটা কে? এটা হচ্ছে জাহাঙ্গীর। 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 1556 থেকে 1655। এটা কে? এটা হচ্ছে আকবর, তাই না? 1656 মনে হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ বসলো, 1605 সালে আমাশাই রোগে মারা গেল। এটা হচ্ছে আকবরের রাজত্বকাল। 1628 থেকে 1658, এইটা হচ্ছে তোমার শাহজাহানের। এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে শাহজাহান। যারা পর পর ক্লাস করে তারা বুঝতে পারবে। আর 1626 থেকে 1526 থেকে 1530, এটা কার বলতো? এটা হচ্ছে এটা বাবর।
বাবর 1626 সালে কি পানিপথের প্রথম যুদ্ধ ছেড়ে বসেছিল। এই হলো ব্যাপার। তাহলে অপশন কি হবে? অপশন সি হবে রাইট অ্যান্সার। রিভিশন হচ্ছে বাকিগুলো কিন্তু। হ্যাঁ, প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এখন। 6 নম্বর প্রশ্নের উত্তর বলো। শাহজাহানের আসল নাম কি? খুররাম। খুররাম। আর সেলিম কার নাম জাহাঙ্গীর। এটা তো বললাম, এটা প্রশ্নটা রিপিট হয়ে গেছে। জাহাঙ্গীর, তাই না? আর খুসরো তো আমরা দেখছিলাম জাহাঙ্গীরের বড় ছেলে। আর গিয়াস বেগ তো আমরা দেখেছিলাম আকবর মনে হয় সম্ভবত এরকম ছদ্মনাম নিয়ে বসেছিল। তো অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন বলো। আচ্ছা, এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নের উত্তর বলো। শাহজাহান কবে সিংহাসনে বসেন? এ একদম 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 সঠিক। হ্যাঁ, একদম সঠিক। আর 1556 থেকে বসেছিল বলো তো দেখি। আকবর। আকবর, এই তো তোমরা মনে করতে পারছো আকবর। আচ্ছা, 1530 সালে কে বসেছিল দেখি? বাবর। 1530 সালে বাবর না, এটা হুমায়ুন। না, আর বাবর তো বাবর 1526-এ বাবর। বাবর। আর 1605 সালে কে বসছে? জাহাঙ্গীর, রাইট? আর এটা বসছে শাহজাহান। এই তো হয়ে গেল রিভিশন। দেখো যা প্রশ্ন দেবে তোমরা পারবে। 8 নম্বর প্রশ্নের উত্তর বলো। কান্দাহার হারানোর জন্য কোন মুঘল সম্রাট সম্রাজ্য, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখো এটা কান্দাহার নিয়ে কোন মুঘল সম্রাট সম্রাজ্য? শাহজাহান। শাহজাহান। একটু আগে তো বললাম কান্দাহার নিয়ে সমস্যা হয়েছে, তাই না? তো এই হলো ব্যাপার। চলো নেক্সট দেখো। আচ্ছা, প্রশ্ন আমাদের 8খানি ছিল। এবার তোমরা নেই, মানে অপশন নেই, তোমাদের উত্তর বলতে হবে। হ্যাঁ, প্রথম কোশ্চেনের উত্তর বলো দেখি। শাহজাহান। তাজমহল কে নির্মাণ করেছেন? এখানে কে হবে? এটা শাহজাহান, তাই না? শাহজাহান। শাহজাহান, রাইট। এর উত্তর। তাজমহল কার স্মৃতিতে তৈরি হয়েছিল বলো? মমতাজ। মমতাজ বেগম, তাই না? মমতাজ বেগম বা বিবিও বলা হয়। এর আসল নাম কি ছিল? আরজু মান বেগম। এই হলো ব্যাপার। আর লাল কেল্লা কে নির্মাণ করেন বলো? এটাও করে শাহজাহান। কোথায় করে বলো তো? কোথায় করে? দিল্লি। দিল্লিতে। দিল্লিতে আছে লাল কেল্লা, তাই না? মাঝে মাঝে দেখবা পতাকা স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। 4 নম্বর বলো। সামরগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছে বলো? সামরগড়ের যুদ্ধ হয়েছে ঔরঙ্গজেবের সঙ্গে তো হয়েছে, এটা একদিকে। হ্যাঁ, আচ্ছা। আর ওই ও পুত্রদের সাথে ঔরঙ্গজেব প্লাস মুরাদ এরা একদিকে ছিল, ভার্সেস তার যে দাদা দারাশিকো তার সাথে হয়েছিল। দারাশিকো কেন হয়েছিল এরকম? কারণ দারাশিকোর এদের বাবা শাহজাহান অসুস্থ হয়ে গেছিল। আর সেই অসুস্থ অবস্থায় দারাশিকো যেহেতু প্রিয় ছিল তার, দারাশিকো চেয়ারে বসছিল। আর এটা তাদের সহ্য হয়নি বাকি ভাইদের, ফলে যুদ্ধ ঘোষণা করেছিল। ফলে সামরগড়ের যুদ্ধ হয়েছিল। ঔরঙ্গজেব আর মুরাদ একদিকে মিশে দুই ভাই মিলে দারাশিকোকে হারিয়েছিল। দারাশিকো হেরে গেছিল আর ঔরঙ্গজেব জিতে গেছিল। দারাশিকো হারলেও রাজ্য তো ছাড়েনি। পরে আবার যুদ্ধ হয়েছিল, ধর্মাটের যুদ্ধ। ধর্মাটের যুদ্ধের পর দেবরায়ের যুদ্ধে পুরোপুরি সবাইকে মেরে ঔরঙ্গজেব একাই সিংহাসনে বসছিল। নেক্সট ক্লাস বুঝতেছি তোমাদের কি ক্লাস হবে? ঔরঙ্গজেব। আর ঔরঙ্গজেব হলোই তোমাদের কিন্তু পুরো মুঘল সাম্রাজ্য কিন্তু খতম। এখনো যারা ক্লাসগুলো করোনি, ক্লাসগুলো আপলোড আছে। আগের দিনের ক্লাস কিন্তু রেকর্ড হয়নি, রেকর্ড হয়েছে, আওয়াজ মানে আওয়াজ আসেনি আমার। তো সেক্ষেত্রে ওই ক্লাসটা বাদ যাচ্ছে। তাই তোমরা চেষ্টা করবে রেগুলার ক্লাস করা। আজকে ক্লাস রেকর্ডিং হলে আমি ইউটিউবে আপলোড করব, নইলে করব না। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করবে ক্লাসগুলো করার, আদারওয়াইজ তোমাদের ক্লাসগুলো কিন্তু ছাড়া যাবে। তো এই ছিল আজকের ক্লাস। তো সকলকে ধন্যবাদ। হ্যাঁ, তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।